মোটামুটিভাবে জঙ্গল দেখা শেষ করে আমরা সোজা চলে এলাম মা ভবতারিণীর মন্দির ও রত্নেশ্বর মন্দিরে। অবস্থানগতভাবে এই অঞ্চল দুই রাস্তা আমলাগোড়া রাজকুন্ডা রোড ও চন্দ্রকোনা গড়বেতা রোডের ক্রসিং পয়েন্টে অবস্থিত, আর এই মোড়েরই নাম রসকুন্ডা মোড়। এই অঞ্চলটি গড়বেতার ফরেস্ট অঞ্চল দিয়ে ঘেরা, প্রায় তার মধ্যে অবস্থিত। খুব বেশি লোকসমাগম না থাকলেও দুই রাস্তাতেই যথেষ্ট ট্রাফিক রয়েছে। গড়বেতার অরণ্য অঞ্চল, গড়বেতার ইতিহাস সব কিছুর সঙ্গে রয়েছে একাধিক মন্দিরের উপস্থিতি। তার মধ্যে এখন আমরা চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরে, যা প্রধানত মা কালীর একটি মন্দির। এর পাশেই রয়েছে রত্নেশ্বর শিবের মন্দির, তবে জায়গাটা বেশ জনবিরল ও নিরিবিলি। আমাদের উপস্থিতির সময়ই মায়ের মন্দিরে শুরু হয়েছে নিত্য দিনের মতোই পূজাপাঠ। মায়ের গর্ভগৃহের সম্মুখে দাঁড়িয়ে মাকে দর্শন করে জানালাম অন্তরের প্রণাম। মায়ের গর্ভগৃহের সম্মুখে একটু দূরেই রয়েছে তুলসী মঞ্চ, যা এখানকার মন্দিরগুলোর এক অনন্য বৈশিষ্ট্য। আর তুলসী মঞ্চের কারুকার্য ও প্রকৃতিও একটু অন্য রকমের। এবার এলাম পাশের রত্নেশ্বর বাবার মন্দিরে, যার পূর্বে রয়েছে এই রকম একটি ছোট মন্দির, আর বাবার মন্দিরের খুব সুন্দর একটি ডেকোরেশন। আর বাবার মন্দিরের সম্মুখেও রয়েছে আরেকটি তুলসী মঞ্চ। সম্মুখে তুলসী মঞ্চ, দুই পাশে দুটি লম্বা লম্বা গাছের ডালে ময়ূর, তারপর মন্দিরের গর্ভগৃহ, আর চারদিকে উঁচু উঁচু ঘন সবুজ শাল গাছে পরিবৃত দারুণ অ্যাম্বিয়েন্স। আর মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠে বাবাকে জানালাম অন্তরের প্রণাম। রত্নেশ্বর বাবার দর্শন শেষ করে আমরা এবার চলে এলাম মন্দির চত্বরের বাইরে। এবার অরণ্য অঞ্চল ছেড়ে আমরা যাব লোকালয়ের দিকে, আর ভ্রমণের সঙ্গে সঙ্গে পাড়ি দেব ইতিহাসের প্রাচীন গড়বেতা ও প্রাচীন লোককথার সেই মহাভারতীয় সাম্রাজ্যে। তবে এখন আপাতত গন্তব্য বারাশিবের মন্দির। আমরা ফরেস্ট অঞ্চল থেকে বেরিয়ে এসে চলে এসেছি বারাশিবের মন্দিরে। চলুন এবার মন্দিরের মধ্যেটা প্রবেশ করে এবার দেখি মন্দিরের মধ্যে কেমন সজ্জা রয়েছে, দর্শন করি বাবা শিবকে। গড়বেতা বাজারের নিকট এবং গড়বেতা কামারপুকুর রোড থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত 19 শতকের প্রথম দিকে স্থাপিত গড়বেতার বারোশিবের মন্দির। মন্দির চত্বরে প্রবেশের প্রধান ফটক সাদামাটা হলেও বেশ সুসজ্জিত। তবে মন্দির চত্বরে প্রবেশের পূর্বে ফটকের বাইরে জুতা চপ্পল খুলে ভিতরে প্রবেশের নিয়ম রয়েছে। আর এখন আমরা মন্দিরের গেট পার হয়ে চলে এসেছি মন্দির চত্বরে। এটাই বারাশিবের মন্দির। আগে মন্দির চত্বরটা পুরো দেখাই আপনাকে। এই দ্বাদশ শিবালয়ের সঙ্গেই পাবেন লক্ষ্মী জনার্দন মন্দির। প্রায় চতুষ্কোণ উঠানের চারদিকে মন্দিরগুলি সজ্জিত, আর তার চারপাশে মাঝারি মাপের পাঁচিল দিয়ে ঘেরা। আর এই মন্দির চত্বরটি ঠাকুরবাড়ি নামেও পরিচিত, যা এখানকার তৎকালীন সম্ভ্রান্ত সিংহবংশের জমিদারদের প্রতিষ্ঠিত। মন্দির চত্বরেই পাবেন একটি কংক্রিটের চালা, একটি ছোট বাগান এবং মন্দির চত্বর সংলগ্ন মন্দিরের পুকুর। প্রত্যেকটি শিব মন্দিরে একটি করে লিঙ্গ বর্তমান এবং সকলেই পূজা পেয়ে থাকেন। মন্দির চত্বরে প্রবেশের পরই যে বৃহৎ আকৃতির কারুকার্যমণ্ডিত মন্দির চোখে পড়ে তা হল লক্ষ্মী জনার্দন মন্দির। এখানে 12টা শিব মন্দির রয়েছে, আর একটি প্রধান শিব মন্দির রয়েছে, ছোট ছোট 12টা শিব মন্দির। গড়বেতার এই ঠাকুরবাড়ির শিব মন্দিরগুলির প্রকৃতি সাদামাটা ধরনের, তবে বাংলার 4 চাল বা 8 চাল গঠনরীতির প্রভাব দেখা যায় না।
মাথার আবরণ ডোমাকৃতি এবং এগুলিতে উড়িষ্যার দেউল স্থাপত্য রীতির প্রভাব দেখা যায়। তবে প্রত্যেকটি মন্দির আকার, আকৃতি ও গঠনে সমপ্রকৃতির। এই মন্দিরগুলি মল্লরাজ রাজ্য গড়বেতার ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন হিসাবে চিহ্নিত। তবে লক্ষ্মী জনার্দন জিউ মন্দিরটি ইটের তৈরি এক রত্নশৈলীর পূর্বমুখী মন্দির, যার ত্রিখিলান প্রবেশপথযুক্ত বারান্দা ও গর্ভগৃহ রয়েছে। পূর্ব ও দক্ষিণে ত্রিখিলান প্রবেশপথ রয়েছে। চলুন এবার প্রত্যেকটি মন্দিরের লিঙ্গ দর্শন করে জানাই অন্তরীর প্রণাম। উঠানের দুই পাশে 5টি করে মোট 10 এবং শেষে 2টি এইরূপ 3 সেটে সাজানো মন্দিরগুলির প্রত্যেকটি সেটে রয়েছে মন্দির মঞ্চে ওঠার সিঁড়ি, যা দিয়ে উঠে দর্শন করে প্রণাম জানালাম প্রত্যেক শিবজিকে। অবশেষে চলে এলাম লক্ষ্মী জনার্দন মন্দিরটিতে। এবার প্রণামের পালা। এই মন্দিরের বাঁকানো ছাদের ওপর একটি বড় আকৃতির রত্ন প্রতিষ্ঠিত, যার 12 অংশ 4 কোণা ও পঞ্চরথ বিভাজনযুক্ত। আর মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার কাজ। অবশেষে ঠাকুরবাড়ির উঠানে দাঁড়িয়ে ঠাকুরবাড়ির সকল দেবদেবীকে অন্তরের প্রণাম জানিয়ে এবার চললাম গড়বেতার সেই বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরের পথে। আর চলুন এইবার চলতে চলতেই জেনে নেওয়া যাক গড়বেতার নামের ইতিহাস। গড়বেতা পশ্চিমবঙ্গের বর্তমান পশ্চিম মেদিনীপুরের একটি প্রাচীন জনপদ, যা প্রাকৃতিক সৌন্দর্য, শিলাবতী নদী এবং ঐতিহাসিক স্থান হিসাবে বিশেষভাবে আকর্ষণীয়। গড়বেতার নামকরণ নিয়েও রয়েছে একাধিক মতামত। কারো মতে প্রাচীনকালে এখানকার অরণ্য অঞ্চলে প্রচুর বেতগাছ পাওয়া যেত, যে কারণে এখানকার নাম হয়েছিল গড়বেতা। আবার অনেকের মতে কুমারগুপ্তের রাজত্বকালে বেত্রবর্মা এখানকার রাজা ছিলেন এবং তার নামানুসারেই এই জায়গার নাম হয় গড়বেতা। তবে 1779 সালে অঙ্কিত সুপ্রসিদ্ধ রেনেলের এই অঞ্চলের যে মানচিত্র রয়েছে, তাতে এই অঞ্চলের নাম বেতা বলে উল্লেখিত। সম্ভবত রাজারা এখানে গড় নির্মাণের পরই এখানকার নাম হয় গড়বেতা। আর এখন আমরা ঠাকুরবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত গড়বেতার সেই বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরের চত্বরে পৌঁছাতে চলেছি। এখন আমি এসে উপস্থিত হলাম সর্বমঙ্গলা মায়ের মন্দির। দেখুন আমার পিছনেই রয়েছে সর্বমঙ্গলা মায়ের মন্দির, আর পূজার জন্য লাইনটা দেখুন একবার। আজ যে অঞ্চল গড়বেতা নামে পরিচিত, তা একসময় বগরি পরগনার অধীন ছিল, আর গড়বেতা ছিল সেই পরগনার রাজধানী। আর সেই রাজধানীর বিখ্যাত মন্দির হল সর্বমঙ্গলা মায়ের মন্দির। মন্দির প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নানান কিংবদন্তি। কেউ বলেন স্বয়ং বিশ্বকর্মা একটি রাতের মধ্যে তৈরি করেছিলেন এই মন্দির।
তখন এই অঞ্চল ছিল বেতগাছের ঘন জঙ্গলে পরিপূর্ণ। আবার কারো কারো মতে একবার এক যোগী সাধক এসেছিলেন এই বগরির জঙ্গলে, তাও সে কয়েক হাজার বছর আগের ঘটনা। তিনি মন্ত্র বলে এক রাত্রের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। তখন রাজা বিক্রমাদিত্যের রাজত্বকাল। দেবীর মাহাত্ম্য পৌঁছে যায় তার কানে। তখন তিনি গর্বে তার এই মন্দিরে আসেন এবং সব সাধনার মাধ্যমে খুশি করেন দেবীকে। ফলস্বরূপ দেবী তাকে অলৌকিক ক্ষমতা প্রদান করেন এবং দেবীর নির্দেশে তার অনুচর হন তাল ও বেতাল। রাজা অলৌকিক শক্তির পরীক্ষার জন্য তাল ও বেতালকে নির্দেশ দেন যে মন্দিরকে উত্তরমুখী করতে। তাল বেতাল তাই করে। সেই থেকেই হিন্দু রীতিবিরুদ্ধ হলেও এই মন্দির আজও উত্তরমুখী। সর্বমঙ্গলা মন্দিরে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। আগে নাকি নরবলিও হতো, তবে বর্তমানে ছাগ ও মহিষ বলি হয়। শোনা যায় শেষ নরবলি হয়েছে 800 বছর আগে। ল্যাটেরাইট মাটির তৈরির নরবলির হাঁড়িকাঠ আজও সংরক্ষিত রয়েছে। বর্গীহানার ইতিহাস জড়িয়ে রয়েছে মন্দিরের সঙ্গে। বর্গী আক্রমণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দির। নষ্ট হয়ে গেছে কোষ্ঠী পাথরের আসল মূর্তিটি। দেবী এখানে দুর্গারূপে পূজিত হন। প্রতি বছর পঞ্চমী তিথিতে মায়ের অন্তরাগ হয় হাজার বছরের রীতি মেনে। এক রাতের মধ্যে মোম, পারদ, গালা, সিঁদুর ইত্যাদি দিয়ে প্রতিমার মুখ নতুন করে তৈরি করা হয়। মূল মন্দিরটির 3টি অংশ, যা বিভিন্ন সময়ে গঠিত হওয়ার কারণে গঠন রীতিও বিভিন্ন। পুরো মন্দিরটি মাকড়া পাথরে নির্মিত, যা বিভিন্ন সময় সংস্কারের ফলে পুরোটাই সিমেন্টের চাদরে ঢাকা। মন্দিরে নিত্যভোগের ব্যবস্থা রয়েছে। চাইলে টাকা জমা করে কুপন কেটে আপনারাও ভোগ পেতে পারেন। বিশদ তথ্যের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখুন। সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে চলে এলাম 300 মিটারের মধ্যে অবস্থিত বাবা বুড়া শিবের মন্দিরে। এটিকে কামেশ্বর বা কঙ্গরেশ্বর শিবের মন্দিরও বলা হয়। আর বাবা কামেশ্বর হলেন সর্বমঙ্গলা মায়ের ভৈরব। এই মন্দির তৈরি হয়েছিল সর্বমঙ্গলা মায়ের মন্দির তৈরির কিছু পরেই। মন্দিরটি মাকড়া পাথরে নির্মিত এবং প্রায় 17 ফুটের পশ্চিমমুখী একক পীড়া দেউলযুক্ত। মন্দিরের গায়ে ওপর নিচে সপ্তরথ বিভাজন করা রয়েছে। চলুন এবার বাবাকে জানাই অন্তরের প্রণাম। মন্দিরের একটি প্রবেশদ্বার, যার উপরে একটি গণেশের মূর্তি ও অন্যান্য কিছু ভাস্কর্য রয়েছে। ভিতরে যে শিবলিঙ্গটি রয়েছে তা বেশ প্রাচীন, অনেকটা পাল ও সেন যুগের লিঙ্গগুলির মতো। লিঙ্গের উচ্চতা প্রায় 4 ফুটের মতো। মন্দিরের ভিতরের ছাদ লহরা রীতিতে নির্মিত। তবে বর্তমান যুগে মূল মন্দির ছেড়ে মন্দিরের সম্মুখে একটি পাকা ছাউনি তৈরি করা হয়েছে। পাশেই দেখা যায় এই প্রাচীন মূর্তিটিকে। মূর্তিটি বেশ অদ্ভুত এবং ক্ষতিগ্রস্ত। পাশেই কোথাও পা গিয়েছিল বলে মনে হয়। মূর্তিটিতে স্পষ্ট যে একটি দণ্ডায়মান পুরুষ মূর্তি। হাতগুলিতে কি ধরা আছে তা স্পষ্ট নয়, তবে যে গোলাকার আধারের ওপর মূর্তিটি বসানো তার নিচে সামনের দিকে সারিবদ্ধ ঘোড়ার সারি। তার প্রতিটি শুধু ডান পা তুলে রয়েছে। তৃতীয় জৈন তীর্থঙ্কর সম্ভবনাথের প্রতীক কিন্তু ঘোড়া। কিন্তু নিচের গোলাকার আধারের সাথে প্রধান মূর্তির জোড়ের মাঝে যে ফাঁক, তাতে তা মূর্তির অংশ বলে মনে হয় না। আর এই মন্দির চত্বরের পাশেই রয়েছে তৎকালীন জমিদারের বসতবাটি। কালের প্রকোপে তা আজ জরাজীর্ণ। এইবার সর্বমঙ্গলা মায়ের ভৈরব বাবা বুড়ো শিবকে শেষবারের মতো অন্তরের প্রণাম জানিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মা চামুণ্ডা কালীর মন্দিরের উদ্দেশ্যে। কামেশ্বর শিব অর্থাৎ বাবা বুড়ো শিবের মন্দির থেকে মা চামুণ্ডা কালীর মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার।
বেশ গাছগাছালিপূর্ণ আঁকাবাঁকা পথ অতিক্রম করে আমরা প্রায় পৌঁছাতে চলেছি মা চামুণ্ডা কালীর মন্দিরে, আর তার পাশেই রয়েছে চান্দেশ্বর শিবের মন্দির। গড়বেতা হাই স্কুল রোডের পাশে অবস্থিত মা চামুণ্ডা কালী ও চান্দেশ্বর শিবের মন্দির। প্রধান রাস্তা থেকে সোজা সিঁড়ি নেমে গেছে মন্দির চত্বরে। সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই চোখে পড়ে এক বিশেষ প্রকৃতির হাঁড়িকাঠের। সেটা পার হয়ে সামনে এগিয়ে গেলেই রয়েছে প্রধান মন্দির, যা আধুনিক শিল্পকলায় সজ্জিত। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে একটি চতুষ্কোণ দালান ঘর, যার ছাদের নিচে ওয়ালে রয়েছে বিভিন্ন পৌরাণিক চিত্র, কাহিনী ও পৌরাণিক বিভিন্ন ছোট ছোট মূর্তি। আর এটা পার হলেই রয়েছে ছোট আয়তকার অংশ, যার পরেই রয়েছে মায়ের প্রধান গর্ভগৃহ। আর সেখানেই রয়েছে মা চামুণ্ডা কালীর অসাধারণ দণ্ডায়মান মূর্তি। চলুন আগে মাকে প্রাণ ভরে দর্শন করা যাক। মায়ের দর্শন প্রণাম শেষ করে পুনরায় চলে এলাম দালান ঘরটিতে, আর দর্শন করলাম দেয়ালের কারুকার্য, অসাধারণ সুন্দর সব চিত্রকলা। এইবার পা বাড়ালাম চান্দেশ্বর শিবের মন্দিরের দিকে, যা পাশেই অবস্থিত। ছোট সিঁড়ি দিয়ে উঠে গর্ভগৃহে দেখতে পেলাম বাবা চান্দেশ্বর শিবজিকে। জানালাম অন্তরের প্রণাম। ভিতরের দরওয়াজা খোলা থাকলেও বাইরের গ্রিলের গেট বন্ধ, তাই বাইরে থেকেই বাবাকে দর্শন করতে হলো। এই অরণ্যময় প্রাচীন গড়বেতাকে পৌরাণিক মহাভারতীয় যুগে পাওয়া যায় এক অন্য ক্ষেত্ররূপে। যদিও তার কোনো প্রমাণ্য দলিল না থাকলেও কান পাতলেই গড়বেতার আকাশে বাতাসে তার চিহ্ন পাওয়া যায়। জনশ্রুতি রয়েছে, পাণ্ডবরা যতুগৃহ থেকে প্রাণ রক্ষা পাওয়ার পর যেখানে একচক্র নামক গ্রামে অজ্ঞাতবাস করেছিলেন, তাই বর্তমানে নাকি এখানকার এককেড়া গ্রাম। যে গ্রামে ভিক্ষা করতেন তার নাম ভিকনগড়। অজ্ঞাতবাসের সময় ভীম যে বকরাক্ষসকে বধ করেছিলেন, তাও নাকি এই গড়বেতার গনগনি খোলা অঞ্চলে। কিছুদিন আগেও গনগনি অঞ্চলে এক বিশেষ প্রকৃতির পাথর পাওয়া যেত। এখানকার ভূপ্রকৃতির সঙ্গে তার সামঞ্জস্যতা ছিল না, আর সেটাই নাকি বকরাক্ষসের হাড় বলে মানুষ আজও মনে করে। তাই গড়বেতাকে বকরাক্ষসের দেশ বললে কি আদেও কোনো অত্যুক্তি হয়? প্রশ্নটা আপনাদের জন্য। আর কথা বলতে বলতে পৌঁছে গেছি সারাদিনের ক্ষুধা নিবারণের এক উৎকৃষ্ট ভোজনালয়ে, নাম ভুরিভোজ। ভুরিভোজ হোটেলটির অবস্থান পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গায়, ব্যবস্থাপনা বেশ ভালো এবং মানানসই। ভুরিভোজ হোটেল ও রেস্টুরেন্ট সম্বন্ধে আরও জানতে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেখুন। আর চলুন এবার ভিতরে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি ভুরিভোজ হোটেলে লাঞ্চ করতে। তো লাঞ্চের থালি অর্ডার দেওয়া হয়েছে, এক্ষুনি এসে যাবে। তো লাঞ্চ করার পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। খাবার সিটে বসে খাবারের ক্যাটালগ দেখে আমরা অর্ডার করেছিলাম কম্বো থালি, যার দাম ছিল 180 টাকা প্রতি থালি। আর থালিতে ছিল স্যালাড, সবজির ভাজা, ভাত, ডাল, সবজির তরকারি, 1 পিস ফিশ কারি, 2 পিস চিকেন কারি, চাটনি ও পাঁপড়। আর খাবারগুলো ছিল বেশ টেস্টি। তবে কম্বো থালি ছাড়াও এদের ভেজ থালি, মটন থালির মতো একাধিক প্রকারের থালি রয়েছে। যেমন ইচ্ছা অর্ডার করতেই পারেন। এবং ঘর, বারান্দা ও উঠানে
3 জায়গাতেই চেয়ার টেবিল দেওয়া রয়েছে, যেখানে ইচ্ছা বসতেও পারেন। এখন এসে পৌঁছলাম ভদ্রকালী মন্দির। চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রধান রাস্তা থেকে কয়েক পা হেঁটে গেলেই ডান দিকে পাওয়া যায় মন্দিরের ছোট গেট। ছোট পাঁচিল দিয়ে ঘেরা মন্দির চত্বরে জুতা চপ্পল খুলে প্রবেশ করতে হয়। ছোট গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমেই দর্শন হয় শ্রী শৈলেশ্বর বাবার। সম্পূর্ণ উঠান চত্বর গ্রাউন্ড টাইল দিয়ে পরিবৃত, আর সম্মুখে দেখা যাচ্ছে লাল রঙা ভদ্রকালীর মন্দির। শিলাবতী নদীর তীরবর্তী অঞ্চলে গড়বেতা ড্যামের পাশে একটি সুন্দর খোলামেলা জায়গায় অবস্থিত গড়বেতার ভদ্রকালী মন্দির। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে বেশ কয়েকটি মন্দির: ভদ্রকালী, ভদ্রকেশ্বর, শৈলেশ্বর ও সংকটমোচন জিউ মন্দির। মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব পরিপাটিভাবে সাজানো। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি ভদ্রকালী মায়ের মন্দিরের সম্মুখে। অসাধারণ সুন্দর একটি মন্দির, যার সাদামাটা প্রকৃতির মধ্যে একটু ভিন্ন প্রকৃতি কিন্তু লক্ষণীয়। চলুন এবার মায়ের দর্শন করে জানাই অন্তরের প্রণাম। এখন এলাম সংকটমোচন বাবার মন্দিরের সম্মুখে। প্রকৃতপক্ষে এটা শিবের মন্দির। সংকটমোচন বাবাকে জানালাম অন্তরের প্রণাম। এরপর পুনরায় চলে এলাম শৈলেশ্বর বাবার মন্দিরে, যা আরেকটি শিব মন্দির, যেখানে শিবলিঙ্গ তাম্র বর্ম পরিহিত। দেখে মনে হয় তাম্র শিবলিঙ্গ। শৈলেশ্বর বাবাকেও জানালাম অন্তরের প্রণাম। এর পাশেই রয়েছে ছোট্ট ফুলের বাগান, তবে ছোট্ট ফুলের বাগানেই রয়েছে রকমারি ফুলের চাষ। সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। শান্ত নিরিবিলি এই মন্দির চত্বরটির সাদামাটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃতি আগত পথিকের মনে বেশ ছাপ ফেলে। তবে বিদায় বেলায় শেষবারের মতো সকল দেবদেবীকে জানাই প্রণাম। ভদ্রকালী ও শ্রী শৈলেশ্বর জিউ মন্দির থেকে এখন আমরা চললাম গড়বেতা তথা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন নামে খ্যাত শিলাবতী নদীর তীরে অবস্থিত সেই বিখ্যাত গনগনির উদ্দেশ্যে, যা আজকের ভ্রমণের আমাদের শেষ ডেস্টিনেশন। ভদ্রকালী মন্দির থেকে যা দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, আর গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন ছাড়াও পিকনিক স্পট হিসাবে বিশেষভাবে পরিচিত। লাল মাটির উপর কাজু গাছের বাগান, তার মধ্যে দিয়ে চলেছে পিচঢালা রাস্তা। পিকনিকের সময় এলে পাবেন প্রচুর লোকসমাগম, মেলা, গান বাজনা, সব মিলিয়ে এক জমজমাট গনগনি। এখন আমরা এসে পৌঁছালাম গনগনি গ্রাউন্ডে, আর সম্মুখেই দেখতে পাচ্ছেন গনগনি ইকো ট্যুরিজমের রিসর্টসের গেট। এর সম্বন্ধে বিশেষ তথ্য জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখুন। চলুন এবার দূর থেকে দেখে নিই গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন ভূমিরূপ, শিলাবতী নদী আর নীল আকাশের সঙ্গে দূরের সবুজ প্রকৃতিকে। চলুন এবার যাওয়া যাক নদীর ধারের সেই ক্যানিয়নের পাশে। এটাই সেই বিশেষ সিঁড়ি, যা সোজা নেমে গেছে নদীর তীরবর্তী নিম্ন ভূমিতে। এই কংক্রিটের সিঁড়ি যেখানে ল্যান্ড করছে, তার থেকে কিছুটা গিয়ে ডান দিকে গেলেই পাবেন নদীতে যাওয়ার পথ, আর সোজা চলে গেলে পৌঁছে যাবেন গ্র্যান্ড ক্যানিয়নের পাদদেশে। আর এই সিঁড়ি গ্র্যান্ড ক্যানিয়নের ভূমিরূপের কোল ঘেঁষে আঁকাবাঁকা পথে নেমে গেছে প্রায় 70 ফুট। তাই এতটা সিঁড়ি নামা বা ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা খুবই প্রয়োজন। তবে এই সিঁড়িতে দাঁড়িয়েই চোখে পড়বে কিছু সিনিক ভিউ,
ইচ্ছে হলে ক্যামেরা হাতে এক প্রস্থ ফটোশ্যুট করে নিতেই পারেন এই সিঁড়িতে দাঁড়িয়ে। আর এখন আমরা প্রায় পুরো সিঁড়িটাই অতিক্রম করে পৌঁছাতে চলেছি ক্যানিয়ন প্রাঙ্গণে। এটা পিকনিকের মরশুম, তাই এত মানুষের সমাগম। আর এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চল। এখানে রয়েছে শিলাবতী নদীর তীরে লাল পাথুরে মাটির বিশেষ প্রকৃতির ভূমিরূপ। এখানকার মৃত্তিকা প্রধানত ল্যাটেরাইটিক প্রকৃতির, আর এই পাথুরে ল্যাটেরাইটিক মৃত্তিকার ওপর জল বায়ুর ক্ষয়ীভবনের ফলে লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে ছোট সুড়ঙ্গ, গিরিখাত, ছাদহীন বা ছাদযুক্ত গুহা, যা সামগ্রিকভাবে বর্তমানে আমাদের নিকট একটি ট্যুরিস্ট স্পট। আর এখন আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেই সব গুহা অঞ্চলকে, সেই সব ভূপ্রকৃতিকে, সেই সব ভূমিরূপকে, যা এক ঝলক দেখলেই মনে হয় প্রাকৃতিক টেরাকোটা, প্রাকৃতিক কারুকার্য। এখানকার ঘুরে বেড়ানোর রাস্তা উঁচু নিচু, বন্ধুর প্রকৃতির। বিভিন্ন গুহা বা তার উপর উঠে ফটোশ্যুট করতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করা বিশেষভাবে প্রয়োজন। এখন আমরা চলে এসেছি শিলাবতী নদীর কিনারে। এই জায়গার অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। এঁকে মেঁকে চলা নদী, স্বচ্ছ সবুজ জলে নীল আকাশের প্রতিবিম্ব, পাশে সবুজ প্রকৃতি আর লাল প্রাকৃতিক শিল্পকর্মের প্রতিচ্ছবি, সব মিলিয়ে অপূর্ব। শিলাবতী নদী বা শিলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশের একটি গুরুত্বপূর্ণ নদী, যা পুরুলিয়ার পুঞ্চা ব্লকে উৎপন্ন হয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে দ্বারকেশ্বর নদীর সাথে মিশে রূপনারায়ণ নাম ধারণ করে হুগলি নদীতে পতিত হয়েছে। আজ সকাল থেকে একদম বিকাল পর্যন্ত গড়বেতার প্রায় প্রত্যেকটি অঞ্চল, কয়েকটি অঞ্চল বা স্পট বাদ দিয়ে আমরা ঘুরে বেড়ানোর চেষ্টা করলাম এবং আপনাদের সঙ্গে তা শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে মোটামুটি গনগনি দেখার পরে আমাদের গড়বেতা ট্যুর এখানেই শেষ হলো। এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে, কারণ 4:13 রয়েছে আমাদের আরণ্যক ট্রেনটা। বিদায় গনগনি, বিদায় আমলাগড়া ফরেস্ট, বিদায় বকরাক্ষসের দেশ, বিদায় গড়বেতা। গনগনি থেকে গড়বেতা স্টেশনের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। গড়বেতাতে রয়েছে আরও অনেক প্রাচীন প্রসিদ্ধ সব মন্দির, যা আকারে আকৃতিতে ছোট, জৌলসে সাদামাটা হলেও ঐতিহাসিক মান ও মূল্য যথেষ্ট। আমার একদিনের ট্যুরে সব দেখা সম্ভব না হলেও আপনাদের সুবিধার্থে তার সমস্ত নাম, ঠিকানা, ম্যাপ লিঙ্ক আমি দিয়ে দিলাম এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে, যা আপনারা দেখে নিতেই পারেন। বন্ধুরা, আজকের একদিনের গড়বেতা ট্যুর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করুন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে বেল বাটনটা দাবিয়ে রাখুন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় বন্ধু।